গল্প পাপ। কে বলে যে জন্মের পাপ সেই জন্মেই তার শাস্তি? তাই যদি হতো তবে বিজিতকে আজ পথে পথে ঘুরতে হতো না বোধহয়। গাড়ি বাড়ি নিজের লোকজন সব হারিয়ে উন্মাদের মতো প্রায়শ্চিত্তের উপায় খুঁজে বেড়াতে হতো না। বিজিত শর্মা বাবা অনন্ত শর্মার ব্যবসার হাল ধরল যখন, তখন সে 18 বছরের জন্মদিনে অনেক উপহারের মধ্যে তার সবচেয়ে পছন্দের উপহার ছিল এটাই। যখন অনন্তবাবু সবার সামনে বিজিতকে নিজের ব্যবসার অন্তর্ভুক্তির কথা ঘোষণা করলেন, তখন বিজিতের আনন্দ ছিল সীমাহীন। পড়াশোনার ফাঁকে ব্যবসার কাজে বাবাকে সাহায্য করার অনুমতি পাওয়াটা ছিল সৌভাগ্যের। বিজিতের মায়ের এই ব্যাপারটায় আপত্তি ছিল যথেষ্ট, কিন্তু তার আপত্তি অনন্তবাবুর সামনে ধোপে টিকল না। আসলে বিজিতের মা সীমাদেবী জানতেন ছেলে তার কোনো ব্যবসা সামলাতে পারবে না। অনন্তবাবু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় উনি জানতেন ছেলের গুণাগুণ সম্পর্কে ওনার ধারণা অস্পষ্ট। বিজিত যে বহুদিন আগে থেকেই বিগড়েছে সে কথা তিনি জানতে পারেননি কখনো। আজে বাজে জিনিস খাওয়া, নিজের থেকে অনেক বেশি বয়সের বাজে বন্ধুদের সাথে মেলামেশা, অগাধ টাকা পয়সা ওড়ানো বিজিতের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। মায়ের বারণ শুনত না, অথচ বাবার সামনে ভালো মানুষ সেজে থাকত। টাকার জোগান সে পেত তার ঠাকুমার কাছে, কিন্তু তা ক্রমশ চাহিদার তুলনায় কম পড়ছিল। তাই বাবার ব্যবসার ঢোকা মানে যে বাবার অগাধ টাকা পয়সার নাগাল পাওয়া, সে বুদ্ধি বিজিতের ভালোই ছিল। জন্মদিনের পার্টি শেষে পরদিন অফিসের চেয়ারে বসার আনন্দে মুশগুল বিজিত যখন ঘুমাতে গেল, তখন রাত 2টো। সবে চোখের পাতা বুজে এসেছে। হঠাৎ মাথার কাছে খোলা জানলার দিক থেকে একটা ফিসফিস আওয়াজ এলো, সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। কানের কাছে বারবার ফিসফিস আওয়াজ হতে চোখ মেলল বিজিত। প্রথমেই জানলার দিকে চোখ গেল। 3 তলার ঘরের জানলায় কে আসবে? মনের ভুল মনে করে চোখ বুজল বিজিত। আবার ফিসফিস আওয়াজ, যেন কেউ কারো নাম ধরে ডাকছে। অনির্বাণ, অনির্বাণ, দেখ তোর বন্ধু এসেছি, বুঝতে বলবি না? আবার চোখ মেলল বিজিত। এবার বিছানা থেকে নেমে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিল। তারপর ব্যালকনিতে দাঁড়ালো। ওখান থেকে বাইরের রাস্তা দেখা যায়। না, কেউ তো নেই, নিজের মনেই বলল বিজিত। রাস্তা শুনশান, আকাশে ভাঙা ভাঙা মেঘের মাঝে চাঁদের উকি মন জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বিজিতের খুব অস্বস্তি হতে লাগলো। চারদিকে কারা যেন ওকে ঘিরে ধরেছে বলে মনে হতে লাগলো। চারদিকে ঠান্ডা হাওয়ার স্রোত, শীত এগিয়ে আসছে ভেবে মনের জোর এনে শুয়ে পড়ল বিজিত। ঘুমের মধ্যে অগুন্তি স্বপ্ন দেখল, সবই দুঃস্বপ্ন। অনেক বেলায় মায়ের ডাকে ঘুম ভাঙল। অনন্তবাবু ততক্ষণে অফিসে চলে গেছেন, বলে গেছেন ছেলেকে পাঠিয়ে দিতে। অফিসে সবার সাথে আলাপ হওয়ার পরে নিজের চেয়ারে আয়েশ করে বসল বিজিত। বাবার সব কিছু যে তারই হবে একদিন, তা ছোটবেলা থেকে শুনে আসছিল, আজ তার প্রথম ধাপ। মনের মধ্যে আগামী দিনের কল্পনা ফুলে ফেঁপে উঠছিল। চোখ আরামে আনন্দে বুঝে এসছে। তখনই কানের কাছে এক গেয় মহিলার বাজখাই আওয়াজ। ধর্মড়িয়ে উঠল বিজিত। আরেকটু হলে চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। আবার নিজের চারপাশে গত রাতের শীতল হাওয়া অনুভব করল। শরীর খারাপ করতে লাগলো বিজিতের। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ফিরে এলো নিজের ঘরে। কি যে হচ্ছে গত রাত থেকে কিছুই মাথায় আসছিল না বিজিতের। সবসময় মনে হচ্ছে চারদিকে কারা যেন ওকে ঘিরে রেখেছে। যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এরাও। বিজিত ভাবল এ বোধহয় গত রাতে হাবিজাবি জিনিস অনেকটা পরিমাণে খাওয়ার ফল, হয়তো বিশ্রামের প্রয়োজন শরীরের।
কিন্তু চোখ বুঝতেই আবার কেউ কানের কাছে কি বলে যেন সরে গেল। 4 দিন গেছে এরপর, কিন্তু কানের কাছে সেই আওয়াজ আর চারদিকে ঠান্ডা বাতাবরণ একই আছে। না ঘুমিয়ে বিজিতের শরীর ভেঙে পড়েছে। বাড়ির সকলের চোখে পড়েছে তাদের একমাত্র ছেলের শরীরের অবস্থা। কেউ জিজ্ঞেস করলে বিজিত বলেছে, ভালোই তো আছি। শেষে একদিন থাকতে না পেরে বিজিত সকালবেলা ঠাকুরমার কাছে গেল। তিনি তখন ঠাকুর ঘরে। বিজিতের পায়ের শব্দে পিছনে তাকিয়ে নাতিকে ডেকে বসালেন। তারপর মাথায় হাত বুলিয়ে জানতে চাইলেন, কি হয়েছে দাদু ভাই, কিছু বলবি? বিজিত ঠাকুমার কাছে তার গত 7 দিনের অসুবিধার কথা খুলে বলল। ঠাকুমা পুরনো দিনের মানুষ। নাতির কথা শুনে ভাবলেন, ছেলেটার উপর বোধহয় কারোর খারাপ নজর পড়েছে, তাই ঠাকুরের শান্তির জল ছিটিয়ে দিলেন আর শুকনো লঙ্কা পোড়া নাতির বালিশের তলায় রাখলেন। কিন্তু লাভ কিছুই হলো না। সেদিন রাতেও একই দুঃস্বপ্ন দেখল বিজিত, যা সে তার জন্মদিনের রাত থেকে দেখে চলেছে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিন রাত ঘুমানোর চেষ্টা করল বিজিত। ডাক্তার ঘুমের ওষুধ দিল, কিন্তু ঘুমালেই বেশ কয়েকজনের গলার আওয়াজে কান ফেটে যায়। তারপর আর ঘুম আসে না। সীমা দেবী একদিন ছেলের পাশে বসলেন। ছেলের দিকে তাকানো যায় না, চোখ কোটরে, গাল ভেঙে গেছে, শরীরের হাড় জিরজির করছে। বললেন, তুই তো আমার কোনো কথা শুনিস না, কিন্তু তোর এই অবস্থা আমরা চোখে দেখতে পারছি না। বিজিত মাকে জড়িয়ে কেঁদে ফেলল। বলল, জানো মা, ওরা এখনও এ ঘরে আছে, আমাকে শান্তি দিচ্ছে না। স্বপ্নে ওদের দেখে মনে হয়েছে ওদের আমি চিনি, কিন্তু চোখ খুললেই আর মনে করতে পারি না ওরা কারা। সীমাদেবী বললেন, তোর হয়তো মনে নেই, আমার এক বন্ধু তোর ছোটবেলায় খুব এ বাড়িতে আসতো, সন্তোষ। ও মানুষের মন আর মানসিক শক্তি এসব নিয়ে কী সব কাজ করেছে, ইদানিং খুব নামও হয়েছে। ওর কাছে একবার যাবি? বিজিত বলল, যেখানে বলবে সেখানে যাব, শুধু আমার সব ঠিক করে দাও, আর পারছি না। সন্তোষ মজুমদার মানুষের মানসিক অবস্থা, তার কারণ নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেছেন, আর তার জন্য বাস্তব লৌকিক অলৌকিক কোনো দিকই তার অজানা নয়। ফোনে সীমাদেবীর কাছে খানিকটা শুনে উনি বিজিতদের বাড়িতে নিজেই আসবেন বললেন। আগে বিজিত নিজের ঘরে একাই থাকতো, কিন্তু সারাক্ষণ চারপাশে অশরীরীদের উপস্থিতির ভয়ে কাউকে না কাউকে নিজের সঙ্গেই রাখছে। সেদিন সীমাদেবীর সাথেই ছিল বিজিত। সন্তোষ এলে তাকে ঘর থেকে চলে যেতে বললেন। তারপর বললেন, বল তোর কি সমস্যা? সব শুনে বললেন, তুই স্বপ্নে কি দেখিস বলতো? ওই তো, চোখ বুজলে প্রথমে দেখি কালো অন্ধকার চারদিকে। একটা রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, রাস্তাটার কোনো শেষ নেই। অন্ধকারে শুরু হয়ে রাস্তা অন্ধকারেই মিশে গেছে। তারপর সেই রাস্তার আমার সামনে এসে দাঁড়াচ্ছে বেশ কয়েকজন পরপর। প্রথমে একজন লোক আসে, সে আমাকে বলে, কি বন্ধু, তোর কাছে এলাম, গল্প করবি না? লোকটার রং কেমন যেন ফ্যাকাশে, মণিহীন চোখ। লোকটাকে যত বলি আমি অনির্বাণ নই, লোকটা বলে, তাহলে আমার এই অবস্থা কে করলো বল? বলে ওর মাথার পেছনটা দেখায়। দেখি ওর মাথার পেছনটা রক্তে মাখামাখি, ফেটে চৌচির। তারপরও মিলিয়ে যায়, আর আমি রাস্তা দিয়ে আরও এগিয়ে যাই। দেখি একজন গ্রাম্য মহিলা রাস্তার ধারে মাথা গুজে বসে। আমি ঝুঁকে মহিলার মুখ দেখার চেষ্টা করি। মহিলা মাথা না তুলেই বলে, তুমি আসবে আমি জানতাম, যদি এলে এত দেরি করলে কেন? আমাদের সংসার যে শেষ হয়ে গেল। আমি সেই মহিলাকেও জিজ্ঞেস করি, আপনি কে? উনি মাথা নিচু করে বলেন, তুমি শেষে নিজের বউ বাচ্চাকে মেরে ফেললে। তারপর উনি মাথা তোলেন, ওনার চোখও আগের লোকটার মতো। আমি আবার ভয়ে এগিয়ে যাই। এবার একটা ছোট্ট মেয়ে এগিয়ে আসে, তার চোখের মনি, মুখ সব সাদা। আমি ভয়ে দৌড়াতে যাই, পারি না।
পড়ে যাই। মেয়েটা আমার জামা টেনে ধরে বলে, বাবা আমায় বাড়ি নিয়ে চলো, ফেলে যেতে পারবে না। আমি জামা ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু মেয়েটা ছাড়ে না। তারপর হাসতে হাসতে মিলিয়ে যায়। আমি অনিচ্ছা সত্ত্বেও আরও এগিয়ে যাই। রাস্তায় একজন মহিলা রাস্তার পাশ থেকে আমার হাত ধরে টানে। আমি আবারও দাঁড়িয়ে যাই। মহিলাটি বলে, কেমন আছো তুমি এখন? আমায় মেরে সুখে আছো তো? আমি বলি, তুমি কে? তোমায় আমি কখন মারলাম? উনি শুধু ওনার মুখের অন্ধকারময় দিকটা আমার দিকে ফেরান। দেখি ওনার মুখটা বীভৎসভাবে পোড়া। আমি তারপর ছুটতে থাকি রাস্তার আরও সামনে। মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখি রাস্তা শেষ হতে চায় না। এবার দেখি অনেক গরিব মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে নমস্কার করছে আর বলছে, বাবু ভালো আছেন তো? আমাদের হক মেরে আমাদের সুখ শান্তি আর জীবন কেড়ে নিয়ে। তাদের সবার চোখ মণিহীন, দেহ রক্তশূন্য। আমি তারপর আরও জোরে দৌড়ই, আর সেই রাস্তার পাশের প্রতিটা মানুষ আমায় ধাওয়া করে আসে। প্রতিটা মানুষকে দেখার পর আমি চেষ্টা করি ঘুম থেকে উঠতে, কিন্তু যতক্ষণ না এই স্বপ্নটা শেষ হয় ততক্ষণ আমি উঠতে পারি না, চোখও খুলতে পারি না। কিছু করুন, আমি আর পাচ্ছি না, না ঘুমিয়ে শান্তি, না জেগে। ঘুম থেকে উঠলেও স্বপ্নের মধ্যের মানুষগুলো আমার চারদিকে ঘুরতে থাকে, আমার কানে কানে কথা বলে। আমি পাগল হয়ে যাব সন্তোষ কাকু, কেঁদে ফেলে বিজিত। সন্তোষবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিজিতকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করেন, রোজ একই স্বপ্ন দেখিস? একটু এদিক ওদিক হয় না কোনো দিনও? বিজিত মাথা নেড়ে না জানায়, মাথা নিচু করে রাখে। সন্তোষ কাকু বলেন, দেখ বিজিত, অনেকের অনেক রকম মানসিক সমস্যা শুনেছি আমি, তবে তোর মতন এমন ঘটনা আগে দেখিনি। আমি আমার পড়াশোনার জন্য অনেকের কাছে থেকেছি, তাদের জেনেছি। তাদেরই একজন মানুষের জীবনের অলৌকিকতা নিয়ে অনেক জ্ঞান আয়ত্ত করেছেন। তাকে তোর এই ঘটনাটা বলবো, দেখি উনি কোনো সমাধানের পথ বলতে পারেন কি না। সন্তোষবাবু বিজিতের বাড়ির সবাইকে আশ্বাস দিয়ে চলে গেলেন। 3 দিন পর সন্তোষ আবার এলেন বিজিতের কাছে। বললেন, যার কথা তোকে বলেছিলাম তিনি কয়েকটা প্রশ্নের উত্তর তোর কাছে জেনে নিয়ে তারপর তোর সমস্যার সমাধান বলতে বলেছেন। বিজিত এখন শয্যাশায়ী, প্রায় ঘুমবিহীন জীবন এখন বিজিতের। কোনো রকমের ডাক্তারের ওষুধে নির্ভর করে বেঁচে আছে সে। খুব ক্ষীণস্বরে বলল, বলুন সন্তোষ কাকা, সব কিছুর উত্তর দেব। সন্তোষ বললেন, সব সত্যি বলবি? বল, ছোটবেলা থেকে, মানে তোর বোধ হওয়ার সময় থেকে কোনো অন্যায় কাজ করেছিস? এমন কোনো কাজ যা তোর অন্যায় মনে হয়েছে বা অন্য কারো মনে হয়েছে? বিজিত কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ করেছি। মায়ের কথা না শোনা, বাবাকে ফাঁকি দিয়ে অনেক টাকা বাজে কাজে ওড়ানো, একা বিছানায় শুয়ে যখন ভেবেছি, দেখেছি এগুলো ভুল করেছি। সন্তোষ একটু হেসে বললেন, সেসব এ বয়সে অনেকেই করে, তবে তুই যখন বুঝতে পেরেছিস তখন নিশ্চয়ই আর এসব করবি না। যদি আবার বড় হয়ে অন্যায় কোনো না করিস তবে খুব সহজেই সুস্থ হয়ে যাবি। বিজিত বলল, তুমি যা বলবে তাই করব। এরকম আর সহ্য করতে পারছি না। জানো, ওরা এখনও আমাকে চারদিক দিয়ে দেখছে, আমি বুঝতে পারছি। সন্তোষ বললেন, আগে শান্ত হ। ভাব, যারা এসেছে তারা তোর উপকার করতে এসেছে, তোকে আলোর পথ দেখাতে এসেছে। তুই শুধু একটাই কাজ করবি, আজ থেকে সৎ পথে চলবি, কোনো খারাপ কাজ নয়, কোনো মিথ্যে কথা নয়, আর সঙ্গে নিজে যা আয় করবি তার কিছু অংশ মানুষকে দান করবি। ব্যাস, আর কোনো বিপদ তোকে ছুঁতে পারবে না। কিন্তু যদি কখনো কোনো অন্যায় করে ফেলিস তাহলে বের হতে পারবি না এই বিপদ থেকে। ওই অশরীরীরা যারা তোর পিছনে পড়ে আছে তারা তখন আবার ফিরে আসবে, আর কখনো তাদের তাড়াতে পারবি না। আরও প্রকট হয়ে তারা তোর ক্ষতি করবে। আর যদি নিজেকে ঠিক পথে নিয়ে যেতে পারিস তবে সারা জীবন ভালোভাবে থাকতে পারবি। সন্তোষ থামলে বিজিত বলল, কিন্তু ওরা কারা সেটা জানা গেছে কি? ওরা কেন আমায় ঘিরে থাকে? সন্তোষ বললেন, সেসব জানার দরকার নেই, যা বললাম শুনে চলিস। উনি জ্ঞানী মানুষ,
যা বলেছেন সব মিলে যাবে। কেটে গেছে আরও 12টা বছর। সুস্থ স্বাভাবিক বিজিত এখন বাবার ব্যবসা অনেক উচ্চতায় নিয়ে গেছে, দান ধ্যান করে নিয়মিত। ভালোভাবে জীবন শুরু করার সাথে সাথেই চারপাশ থেকে অশরীরীরাও চলে গেছিল। চারদিকে নাম করেছে বিজিত। অতীতের ঘটনাগুলো ঝাপসা হয়েছে মনে। বাবা মা স্ত্রী 3 বছরের কন্যাকে নিয়ে সুখের সংসার। হঠাৎ একদিন পুরনো বন্ধুর সাথে দেখা হলো বিজিতের। সমর কিছু নিষিদ্ধ জিনিসের ব্যবসায় অনেক উন্নতি করেছে। প্রথমে সেটা শুনে সমরের ওপর রাগ হয়েছিল বিজিতের, কিন্তু সমর বিজিতকে ব্যাপারটা এমনভাবে বোঝালো যে বিজিতের মাথায় ওই একই জিনিসের ব্যবসার ইচ্ছা জাগলো। সমরের উদ্যোগে ব্যবসাও শুরু করলো। সমর বোঝালো এই ব্যবসার প্রয়োজন কিছু পাহারাদারের, যারা এই ব্যাপারটা গোপন রাখতে সাহায্য করবে। আসলে পাহারাদারের নামে কিছু গুন্ডা পাঠালো সমর। বিজিতের এক বিশ্বস্ত ম্যানেজার ছিল বাদল। সে এতদিন মেনে এসেছে বিজিতকে। সে জেনেছে বিজিত খুবই ভালো মানুষ, তাই ব্যাপারটা তার কানে যেতেই সে বিজিতকে সাবধান করলো। বলল এর থেকে নিজেকে গুটিয়ে নিতে। কিন্তু বিজিত এখন অন্য মানুষ। টাকার লোভে ঠিক ভুল ভুলে গেছে। কিন্তু সমরের পাঠানো পাহারাদারদের চোখে পড়ল বাদল। বাদলের গতিবিধির উপর নজর রাখতে লাগলো তারা। বিজিত এসবের কিছুই জানতো না যদিও। এদিকে ব্যবসার অধঃপতন আর তার সঙ্গে জুড়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছিল না বাদল। তাই সমস্ত ব্যাপারটা পুলিশকে জানাবে বলে একদিন বেরিয়ে পড়ল, কিন্তু ফিরল না। বাড়ির লোকেরা পুলিশে জানালো, বিজিতও জানলো। শেষে ঘটনার 1 মাস পর বাদলের পচা গলা মৃতদেহ পাওয়া গেল রাস্তার পাশে। সেদিন বিজিতের কাছে সমরের ফোন এলো। বিজিত জানতে পারল এ কাজ সমর করিয়েছে। সমর এও জানালো যে ব্যাপারটা যেন গোপন থাকে, না হলে দুজনেরই সমস্যা। বিজিতের হঠাৎ নিজের উপর প্রচণ্ড রাগ হলো। পরদিন যখন বাদলের বাড়িতে পৌঁছালো বিজিত, বাদলের ভাই প্রথমে তেড়ে এলো। বাদল তাকে এ ব্যাপারে আগেই জানিয়েছিল, তাই বিজিতের উপরেই তার সন্দেহ হয়েছিল। বিজিত এমনিতেই ঠিক করেছিল আর এ ব্যবসা সে করবে না, কিন্তু এখন যদি সব ফাঁস হয়ে যায় তাহলে সব হারাতে হবে। তাই মন শক্ত করে বলল, তোমার দাদাকে যেই মারুক, আমি কিন্তু মারিনি। তাই তুমি কিছু প্রমাণও করতে পারবে না। তার চেয়ে ভালো তোমায় বেশ কিছু টাকা দিচ্ছি, সেটা নিয়ে চুপ থাকো। তুমি তো জানো আমার ক্ষমতা কতটা। বাদলের ভাই এবার গলা নামিয়ে বলল, টাকা আমাদের চাই না, কিন্তু দাদার কাছে শুনে আপনার প্রতি আমার যেটুকু শ্রদ্ধা ছিল সবটাই চলে গেল। আপনি যে দাদাকে মারেননি তাও বিশ্বাস করি। হয়তো দাদা যেদিন আপনাকে সাবধান করেছিল সেদিনই তাহলে আপনি দাদাকে মারতে পারতেন। কিন্তু আমার একটাই অনুরোধ, দয়া করে সেই লোকটার শাস্তির ব্যবস্থা করুন যে দাদাকে মেরেছে। সেটা আমার পক্ষে সম্ভব নয় বলে বিজিত বাদলদের বাড়ি থেকে বেরিয়ে এলো। চাইলে সমরকে পুলিশে ধরাতে পারত বিজিত, কিন্তু তাহলে তার নামও আসবে, সে ফেঁসে যাবে। সেই ভয়ে বিজিত চুপ করে গেল। কিন্তু সেদিন রাতে আবার সেই 12-13 বছরের আগেরকার অনুভূতি ফিরে এলো। ব্যবসার কাগজপত্র দেখে রাত 1টায় সবে চোখের পাতা লেগেছে, অমনি কানের কাছে সেই পুরনো ফিসফিস আওয়াজ। অনেক লোকের চোখ মেলে দেখে কেউ নেই চারদিকে। পাশে মেয়ে আর বউ অঘরে ঘুমাচ্ছে। তাদের মুখের দিকে তাকিয়ে বাদলের পরিবারের কথা মনে পড়ল। তারপর চোখ বুজতে ঘুম এলো, আর সঙ্গে এলো সেই দুঃস্বপ্ন। শুধু সেই পুরনো স্বপ্নের সাথে যোগ হলো আরেকটা মুখ, সেটা বাদলের। স্বপ্নের শেষে কানের সামনে অনেক লোকের ফিসফিসানিতে চোখ খুলতে বাধ্য হলো বিজিত। সকাল হয়নি এখনো, শীত অনেকটা বেশি পড়েছে এইবার। ভেবে হালকা চাদর জড়িয়ে ব্যালকনির চেয়ারে বসলো। হঠাৎ একটা পুরনো চেনা গলার আওয়াজে
দাঁড়িয়ে নিচে তাকালো বিজিত। আলো আঁধারিতে বোঝা যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে ওর বাড়ির রাস্তায়। বিজিত বলল, কে আপনি? লোকটা বলল, তোকেই খুঁজছিলাম অনির্বাণ, চিনতে পারছিস? বিজিতের মাথা ঘুরে গেল। এ তো স্বপ্নে দেখা ছেলেটা। তবুও গলায় জোর এনে বলল, চালাকি করার জায়গা পাওনি? লোকটা বলল, চালাকি? সে তো তোর কাজ। বিজিতের কাঁধে এই সময় হাত পড়ল ওর বউয়ের। পিছনে ফিরে আবার সামনে ফিরতেই দেখলো লোকটা উধাও। বউ বলল, কার সাথে কথা বলছো? বিজিত উত্তর না দিয়ে ঘরে চলে এলো। পরদিন থেকেই বিজিত বুঝতে পারলো যে ছেলেবেলার বিভীষিকা ফিরে এসেছে জীবনে আরও বেশি করে। দুঃস্বপ্নের অশরীরীরা স্পষ্টরূপে ঘোরাফেরা করছে ওর চারদিকে। অফিস থেকে ফেরার পথে গাড়ির পেছনের সিটে স্বপ্নে দেখা বাচ্চা মেয়েটা, ওদের শোয়ার ঘরে সেই বউটা, শ্রমিক শ্রেণীর স্বপ্নের লোকগুলো ওর একার কেবিনে এসে জানিয়ে গেছে ওরা এসে পড়েছে। বিজিত বুঝতে পারছে আর পরিত্রাণ নেই। এরা হয়তো ওকে মারবে না, কিন্তু পাগল করে দেবে। একা থাকলেই ওরা হানা দিচ্ছে। রাত্রিবেলা তাই জোর করে বউকে ছুতানাতায় জাগিয়ে রাখল বিজিত। কিন্তু অপর্ণা একসময় ঠিক ঘুমিয়ে পড়ল। জোর করে চোখ বুঝল বিজিত। কিছুক্ষণ পর আবার খুলতে বাধ্য হলো। দেখল ওর ঘরের মধ্যেই অশরীরীরা উপস্থিত। বাদলও আছে তাদের মধ্যে। এবার বিজিত বুঝতে পারছে সমরের কথায় নেচে ও কি ভুল করেছে। বাদলকে উদ্দেশ্য করে মনে মনে বলল, আমার যা হওয়ার হবে। কাল ঠিক সমরকে পুলিশের হাতে তুলে দেব। তারপর বিজিত উঠে গেল মায়ের ঘরে। এত রাতে বিজিতকে বিধ্বস্ত অবস্থায় দেখে সীমাদেবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বিজিত সব খুলে বলতে তিনিও আতঙ্কিত হয়ে পড়লেন। বললেন, তুই এত বড় ভুল করলি কি করে? এবার তোকে বাঁচাবো কি করে? বিজিত বলল, বাদলের সঙ্গে যে অন্যায় করেছি তার শাস্তি পাচ্ছি, কিন্তু কাল সকালেই সব ঠিক করে দেব। কিন্তু সকালের খবরে থ হয়ে গেল বিজিত। সমর মারা গেছে গত রাতে, নিজের ঘরে ঘুমের মধ্যে। প্রায়শ্চিত্ত করার সুযোগ পেল না বিজিত। গত 1 মাস যাবৎ চোখ খুলে বন্ধ করে কিছুতেই লাভ হয়নি। সব সময় তাদের উপস্থিতি শান্তি দিচ্ছে না তাকে। বাড়ির সবাই চিন্তায় পড়েছে। এদিকে স্বপ্নের সেই বাচ্চা মেয়েটা প্রায়ই চোখের সামনে তার 4 বছরের মেয়েটার সঙ্গে খেলছে, আর বিজিতকে ভয় দেখাচ্ছে এই বলে যে, বাবা তুমি যেমন আমায় মেরেছ তেমন একেও মেরে ফেলি আমি। সেটা শুনে চিৎকার করে উঠেছে বিজিত। বিজিতের মেয়ে সুমি তাতে আরও ভয় পেয়ে বাবার থেকে দূরে চলে যাচ্ছে। অপর্ণা ভাবছে বিজিত পাগল হয়ে গেছে। এর মধ্যে একটা নির্মম ঘটনা ঘটল। দুশ্চিন্তায় না ঘুমিয়ে বিজিতের শরীর ভেঙে পড়েছে। ঘরেই শুয়ে থাকে প্রায়। ঘরে সব সময় অপর্ণা বা সীমাদেবী থাকতে পারে না, তাই একজন কাজের লোককে বসিয়ে রেখেছে। সে বেচারা বসে বসে ঘুমে ঢুলছিল। বারান্দার দিকে মুখ করে বসে বিজিতেরও ঢুলুনি এসেছিল। সেই সময় কানে ফিসফিস আওয়াজ পেয়ে দেখে অনন্তবাবু ওর ঘরের দিকেই আসছেন। হঠাৎ এক অশরীরী উপস্থিত হলো ওনার পিছনে, আর বিজিত কিছু বলার আগেই সে অনন্তবাবুকে ধাক্কা দিল রেলিংয়ের দিকে। উনি সামলাতে না পেরে পড়ে গেলেন। সারা বাড়িতে শোকের ছায়া নেমে এলো। কাজ মিটলে বিজিত সীমাদেবীকে সব খুলে বলল। অপর্ণা সীমাদেবীর কাছে সব শুনে বিজিতকেই দায়ী করলো সব কিছুর জন্য। তারপর মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাপের বাড়ি চলে গেল ভয়ে। বিজিত ঠিক করলো সন্তোষ কাকুর কাছে যাবে, যদি উনি কিছু বলতে পারেন। সন্তোষবাবুর এখন যথেষ্ট বয়স হয়েছে, এসবের থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন এখন। বিজিত সব কথা বলল ওনাকে। সন্তোষবাবু বললেন, তোমাকে সেদিনই সাবধান করেছিলাম, কিন্তু তুমি সেই ভুল করলে। আমি সেই সন্ন্যাসীর কথা শুনে এসে তোমায় যখন সুস্থ করেছিলাম তখন এও বলেছিলাম, জীবনে কোনো অন্যায় করতে না, তাহলে বাঁচার পথ থাকবে না। বিজিত বলল, আমার তো সব যেতে বসেছে, আপনি আরেকবার ওনার সাথে যোগাযোগ করে দেখুন না। সন্তোষ বললেন, তা কি আর সম্ভব হবে?
ওনার এখন যথেষ্ট বয়স, উনি বেঁচে আছেন কি না তাও জানা নেই আমার। তোমায় ঠিকানা একটা দিতে পারি ওনার আশ্রমের, দেখো দেখা পাও কি না। ঠিকানা নিয়ে বিজিত তখনই বেরিয়ে পড়ল আশ্রমের উদ্দেশ্যে। অনেক গাছপালা ঘেরা জায়গা, তার মধ্যে মধ্যে ছোট ছোট কুটির। এই হলো গুরু শান্তি আশ্রম। সত্যিই বড় শান্ত জায়গা। এখানে আসার সময়ও অশরীরীদের চারপাশে দেখেছে বিজিত। অসহ্য, আর পারা যাচ্ছে না। কিন্তু আশ্রম জনশূন্য। ওর মধ্যে সবচেয়ে বড় কুটিরের দিকে এগিয়ে গেল বিজিত। ঘরের ভেতরে একটা অতি উজ্জ্বল আলোর স্তম্ভ। বিজিত বাইরে থেকে বলল, ভেতরে কেউ আছেন? ভেতর থেকে আওয়াজ এলো, যে এসেছো ভেতরে এসো। কার গলা? গলার আওয়াজে এত শান্তি কার? ভাবতে ভাবতে ভেতরে গেল বিজিত। একজন সন্ন্যাসী মাটির মেঝেতে বসে, তার গা থেকে আলো বেরোচ্ছে। বিজিত তাকে নমস্কার করে বলল, আপনাদের আশ্রমে তো কাউকে দেখছি না, সবাই কোথায় গেছেন? সন্ন্যাসী বললেন, সবাই গঙ্গা পাড়ে গেছে এক বিশেষ প্রয়োজনে। আমি তোমার অপেক্ষায় থেকে গেছি, আমাকেও যেতে হবে। বলো, কি জানতে চাও? বিজিত বলল, আপনি তবে সন্ন্যাসী শান্তব? সন্ন্যাসী বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছ, তোমার ব্যাপারে সবই জানি আমি। তুমি শুধু বলো কি কারণে এসেছো আমার কাছে। বিজিত বলল, আমার ছেলে বয়সে যে সমস্যায় পড়েছিলাম তার থেকে বার হবার উপায় আপনি করেছিলেন। এবারও বাঁচান আমায়। আমার নাম, টাকা পয়সা, সংসার সব শেষ হয়ে যাচ্ছে বাবা। ওরা বোধহয় আমার পরিবারকেও বাঁচতে দেবে না। ওরা কারা আমাকে বলে দিন, কেন আমায় ধাওয়া করছে সব সময় বলে দিন। বাদলের সঙ্গে যে আমি অন্যায় করেছি তা স্বীকার করছি, কিন্তু বাকি অশরীরীদের তো আমি চিনি না। ওদের হাত থেকে বাঁচবার উপায় বলে দিন। সন্ন্যাসী এবার গম্ভীর হয়ে বললেন, ওদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই আর। বাদল তোমার শেষ সুযোগ ছিল। বিজিত বলল, কিন্তু আমি তো ঠিক করেছিলাম সমরকে শাস্তি দেব। সন্ন্যাসী হেসে বললেন, কিন্তু ততক্ষণে অশরীরীরা ফিরে এসেছে। ওরা কারা জানো? তোমার পূর্বজন্মের পাপের ফল। বিজিত বলল, কিন্তু ওরা কেন ফিরে এসেছে? সন্ন্যাসী বললেন, গত জন্মগুলোয় তুমি যাদের সঙ্গে অন্যায় করেছো তারা কেউ শান্তি পায়নি। যাদের স্বপ্নে দেখো সবার কথা বলছি পরপর। একজন আসে, তোমায় অনির্বাণ বলে ডাকে। গত জন্মে তোমার বন্ধু ছিল, কিছু টাকার লোভে তুমি তাকে পাহাড় থেকে ফেলে দাও। সে তোমাকে বিশ্বাস করে ঠকেছিল। তার আগের জন্মে আয়ের জন্য স্ত্রী আর সন্তানকে ফেলে রেখে চলে যাও। তারা অভুক্ত অবস্থায় মারা যায়, আর তুমি এক ধনী মেয়েকে বিয়ে করে তাদের সম্পূর্ণ ভুলে যাও। আরেক জন্মে নিজের স্ত্রীকে জ্বালিয়ে মারো তোমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আরেক জন্মে সমাজের ভয়ে ছেলে চাই বলে নিজের মেয়েকেও মেরেছিলে। সে তোমায় খুব ভালোবাসত। আর একদল শ্রমিককে তুমি কাজ ছাড়া করেছিলে এক জন্মে। তুমি ছিলে কারখানার মালিক, তারা কাজ করতে চায়নি বলে রাত্রিবেলা তাদের বস্তিতে আগুন লাগিয়েছিলে। বিজিতের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ততক্ষণে। সন্ন্যাসী বললেন, যে জন্মের শাস্তি মানুষ সাধারণত সেই জন্মেই পায়, কিন্তু প্রতিটা জন্ম তুমি এমন কাউকে পেয়েছিলে যে শান্তি সস্তায়ন করে তোমার সেই পাপ থেকে তোমায় উদ্ধার করেছে। ফলে এরা কেউ শান্তি পায়নি। তোমার পাপ জমা হয়েছে পরপর, আর আজ তা খণ্ডানো সম্ভব নয় আর। তোমার পাপের কারণেই তোমার বাবাকেও মরতে হয়েছে। তুমি যদি এখন তোমার পরিবারে ফেরো তাহলে তাদেরও বিপদ হবে। এই অশরীরীরা তাদেরও ছাড়বে না তোমায় তোমার পাপের শাস্তি দিতে গিয়ে। বিজিত বলল, তাহলে এরা আমায় মেরে ফেলছে না কেন? সন্ন্যাসী বললেন, তুমি চাইলেও এরা তোমায় মরতে দেবে না। তোমায় এই দুর্দশার মধ্যেই পরিজনহীন হয়ে বাঁচতে হবে। বিজিত বলল, কিন্তু বাবা, যখন থেকে এই আশ্রমে এসেছি ওই অশরীরীদের তো অনুভব করছি না। সন্ন্যাসী বললেন, আমার পুণ্যবান শিষ্যরা থাকে এখানে,
সেই পুণ্যের শক্তির কারণে এরা এখানে ঢুকতে পারছে না। তোমার মনের ইচ্ছা বুঝতে পারছি আমি, কিন্তু তোমাকে আমি এখানে থাকতে দিতে পারি না, কারণ তাতে আমার শিষ্যদের ক্ষতি হবে, ওদের সাধনার ফল কমে যাবে। আমি তোমায় বলছি, এই জন্মের বাকি জীবনটা শাস্তি ভোগ তোমায় করতেই হবে। এ থেকে বেরোনোর উপায় আমার কাছে নেই। যদি কারো কাছে প্রায়শ্চিত্তের উপায় থাকে তার ব্যাপারেও আমার জানা নেই। পরের জন্মে যেন তুমি শান্তির জীবন পাও সেই আশীর্বাদ করি। বিজিতের ফোনটা ঠিক এই সময় বেজে উঠতে ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। ফোনের ওপারে সন্তোষ মজুমদার বললেন, কি হলো, ফোনটা ধরছিলি না কেন? শোন, গুরুজির আশ্রমে গিয়ে আর লাভ নেই। উনি আজ সকালে পরলোকগত হয়েছেন। তুই ফিরে আয়। বিজিতের হাত থেকে ফোনটা পড়ে গেল। সামনের দিকে তাকিয়ে দেখল গুরুজি নেই। যেখানে উনি এতক্ষণ বসেছিলেন সে জায়গাটা ফুল দিয়ে সাজানো একটা বেদি। বেদিতে নমস্কার করে হতভাগ বিজিত বেরিয়ে এলো বাইরে। নিজের গাড়ির দিকে আর ফিরেও তাকালো না, সোজা হাঁটতে লাগলো। চোখ কোটরাগত, চুল দাড়িতে মুখ ঢাকা, বিধ্বস্ত সে। চারপাশে অশরীরীরা আবার ফিরে এসেছে। তারা নানান নামে ডেকে চলেছে বিজিতকে। সামনে একটা বড় পুকুর। বিজিত লাফ দিল তাতে। সাঁতার জানে না সে। এবার সে মরবে, কিন্তু না, তার গত জন্মের বন্ধু হাত বাড়িয়ে তুলে আনলো। বলল, বন্ধু থাকতে তুই মরতে পারবি না। ভিজে গায়ে আবারও পথ চলল বিজিত। অন্ধকার গাঢ় হয়ে এসেছে। সেই স্বপ্নে দেখা রাস্তাটা, যার শুরু অন্ধকারে, যে রাস্তাটা এগিয়ে গিয়ে মিলেছেও অন্ধকারে। রাস্তার দুপাশে অশরীরীরা দাঁড়িয়ে। বিজিতের চারদিক ঘিরে তারাও এগিয়ে চলেছে। বিজিত আজও একইভাবে হেঁটে চলেছে, খুঁজে চলেছে প্রায়শ্চিত্তের পথ।